Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন মল্লারপুরের ভুতুরে বাড়ি। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, মল্লারপুরের ভুতুরে বাড়ি। সোনাডাঙ্গার হাটে কীর্তন শুনে ফিরতে আজ বেশ রাত হয়ে গেছে ফরাসডাঙ্গার অবিনাশ ভট্টের। ভেবেছিলেন রাতটা গোস্বামীদের নাট মন্দিরে কাটিয়ে দেবেন। নদিয়া থেকে বড় কীর্তনের দল এসেছে। আহা, কি অপূর্ব গলা প্রত্যেকের। রাধাকৃষ্ণের লীলা যখন শেষ হলো তখন আসরের প্রত্যেকেরই চোখে জল। প্রতি বছরই মাঘী পূর্ণিমাতে এক সপ্তাহব্যাপী কীর্তনের আসর বসে এখানে, তার সাথে মেলাও। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই আসরে। কিন্তু সারা রাত থাকার ইচ্ছা থাকলেও ঈশান কোণে মেঘের গুড়গুড় ধ্বনি সেই ইচ্ছেকে তৎক্ষণাৎ পরিত্যাগ করাতে বাধ্য হল। গাভী দুটো গোয়ালের বাইরে রয়েছে, তার মধ্যে একটি আবার বাচ্চা দিয়েছে সপ্তাহখানিক হলো। যদিও অবিনাশবাবু উপযুক্ত পরিমাণে খড় বিচুলি দিয়ে এসেছিলেন, তবুও কেষ্টর জীবন বলে কথা। দড়ি খোলা থাকলেও হয়তো গোয়ালে ঢুকবে না, খামোখা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে। তাই আসর এক প্রস্ত শেষ হতেই সাইকেলটা নিয়ে হাতে হ্যারিকেন ঝুলিয়ে ফরাসডাঙ্গার দিকে রওনা দিলেন তিনি। মল্লারপুরের কাছাকাছি আসতেই অবশ্য তাকে থামতে হলো, কারণ ঈশান কোণের সেই মেঘটা কখন যেন মাথার উপরে এসে হাজির হয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। একটু পরেই এলোমেলোভাবে হাওয়া বইতে শুরু করলো। সর্বনাশ, ঝড় নাকি? অবিনাশবাবু সাইকেলের প্যাডেলে জোরে চাপ দিলেন। ওই যে বড় বাড়িটা, পাশেই খালের সাঁকোটা, আর একটু ব্যাস। ওটা পার হলেই হাওয়ার প্রতিকূলে বেশি দূর অবশ্য যেতে পারল না অবিনাশবাবু। টাল সামলাতে না পেরে সাইকেল সহ পড়ে গেলেন বাড়িটার ঠিক লোহার ফটকের সামনে। এই বিলিতি বাড়ি সম্পর্কে প্রচলিত জনশ্রুতির কথা এতদিন শুধু শুনেই এসেছিলেন তিনি, তবে কুসংস্কার ভেবে সেই সব গুজব কান দিতেন না খুব একটা। কিন্তু আজকের পরিস্থিতি যেন তার সেই বিশ্বাসের মূলে আঘাত করল। সাইকেলটা কোনো রকমের দেয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড় করালেন। হ্যারিকেনটাও গেছে নিভে। বোধহয় চিমনিটাও আর আসত নেই। পকেট হাতড়ে দেশলাইটা বার করে কয়েকবার ধরানোর চেষ্টা করে ব্যর্থ হলেন। হাওয়ার তেজ ক্রমশ বাড়ছে। অবিনাশবাবুর পক্ষে আর বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আকাশের দিকে একবার তাকিয়ে সামনের ডোবার জলে পাটা ধুয়ে তিনি ঢুকে পড়লেন বাড়ির ভেতরে। হাজার হোক লোকের বাড়ি বলে কথা, ধুলো পায়ে কি ঢোকা যায়? বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। অবিনাশবাবু বাড়িটার একটা থামের আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইলেন। ফতুয়ার পকেট হাতড়ে দেখে নিলেন বইটা ঠিকঠাক আছে কিনা। সকালে যাওয়ার সময় ছবিওয়ালা ইংরেজি বইটা কুড়িয়ে পেয়েছিলেন এই বাড়ির সামনে। নাতিটা বড্ড খুশি হবে এটা পেলে। বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী হলো না, যেমন হুড়মুড়িয়ে নেমেছিল তেমনই চলে গেল। বাড়িটার ঘরগুলোতে আলো জ্বললেও কাউকে দেখতে পেল না। যাক, কি আর করা যাবে, অসময়ে অজান্তে আশ্রয় দিয়েছে। দয়াল ঠাকুর এদের ভালো করুক। কিন্তু সাইকেল নিয়ে সাঁকোটা পার হওয়ার সময় অবিনাশবাবুর মনে হলো সাঁকোর উপারে ছায়ার মতো কে যেন দাঁড়িয়ে। তিনি বেল বাজালেন, তাও ছায়াটা সেখানেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। সাঁকোটা পার হতেই অবিনাশবাবু বুঝতে পারলেন তার দুটো পা
মাটিতে নেই। কোনো এক অদৃশ্য শক্তি তাকে শূন্যে ঝুলিয়ে রেখেছে। সাইকেলটাও ততক্ষণে পড়ে গেছে খালের জলে। এবার তিনি বুঝতে পারলেন কেউ যেন তার হাত দুটো মুচড়ে দিচ্ছে আস্তে আস্তে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন অবিনাশবাবু। এরপর মটমট করে দুটো আওয়াজ, আর শূন্যে ঝুলন্ত অবিনাশবাবুর দেহটা সজোরে আছড়ে পড়ল খালের জলে। আজ একরকম ধরেই ফেললাম বৃদ্ধ লোকটিকে। মাথা জোড়া টাক, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে আধময়লা পাঞ্জাবি পাজামা, আর পায়ে ক্ষয়ে যাওয়া হাওয়াই চটি। এই অরফানেজ হোমে কেয়ারটেকার হয়ে আসার পর থেকেই দেখে চলেছি রোজ সকালেই বৃদ্ধ মূল ফটকের বাইরে দাঁড়িয়ে হোমের দোতলার দিকে তাকিয়ে থাকেন, আর বিকেলে নদীর ধারে যেখানে আমাদের পুরনো আসবাবপত্রগুলো পড়ে আছে সেখানে কিছু যেন খুঁজে বেড়াতে। দারোয়ানকে জিজ্ঞেস করেছিলাম বিষয়টা, কিন্তু সে খৈনির গুঁড়োর সাথে আমার কথা একরকম উড়িয়েই দিয়ে বলেছিল, पागल बुड्ढा है साहब, एकदम पागल बुड्ढा है। আমার অবশ্য বৃদ্ধ লোকটাকে এখনো পাগল বলে মনে হয়নি। আমার মনে হয়েছে ওই ঘোলাটে চোখ জোড়ার মধ্যে অনেক ইতিহাস জমে আছে। আজ সকালে যখন অরফানেজ হোম থেকে কয়েক পা এগিয়ে সাঁকোর কাছ থেকে পাশের গায়ের অবিনাশ ভট্টের লাশটা পুলিশ তুলে নিয়ে গেল, ঠিক তখনই সেই বৃদ্ধকে দেখলাম এক মনে সেখানে কিছু খুঁজে বেড়াতে। আমি দেখা মাত্রই ছুটে গিয়ে লোকটার ডান হাত চেপে ধরে হুমকির গলায় বললাম, কি ব্যাপার বলুন তো? রোজ সকালে এসে গেটের বাইরে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে আমাদের হোমের দিকে তাকিয়ে থাকেন, বিকেলে নদীর ধারে আমাদের পুরনো জিনিসগুলো ঘাঁটাঘাঁটি করেন, আজ আবার এখানে এসে ঘুরঘুর করছেন। বৃদ্ধ প্রথমে চমকে উঠলেন, চশমাটা নাকের ডোগায় নেমে এলো তার। প্রথমে আমার হাতটা জোর করে ছাড়ানোর চেষ্টা করলেন, তারপর নেমে আসা চশমাটা ঠিক করতে করতে বললেন, লাশটা দেখেছো কিরকম হাত পা মুচড়ে ভেঙে দিয়েছে? মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। ও ও ও, এইখানেই আছে। খোঁজো খোঁজো, বইটা খুঁজে বের করো। বেশি চালাকি করবেন না, অন্তত আপনার এই বয়সটা চালাকি করার মতো বয়স নয়। আশা করছি শেষ বয়সটা জেলে কাটাতে হবে না। বৃদ্ধ এবার আমার হাত ছাড়ানোর কোনো রকম চেষ্টা করলেন না, শান্ত গলায় বললেন, একখানা ছবির বই, বাচ্চাদের বই। খুঁজে বের করতে না পারলে বড্ড বিপদ। খুঁজে পেলে লুথারের কবরের কাছে রেখে আসতে হবে, না হলে সবার সবার ওই ওই লাশের মতন পরিণতি হবে। কি সব বকে চলেছেন? লুথারের কবর, ছবির বই, আর এই ভদ্রলোক মানে অবিনাশ গোসাই। পুলিশ তো বলেই দিল স্ট্রোক করে প্যারালাইজড হয়ে মারা গেছে। স্ট্রোক, প্যারালাইসিস ওসব কিছুই নয়। ওর দেওয়া মৃত্যু ভয়ানক, ভয়ানক। বাঁচতে চাইলে খুঁজে বের করো ছবির বইটা। সময় নেই, বড্ড বিপদ, বড্ড বিপদ। এবার মনে হলো বৃদ্ধ লোকটা সত্যিই পাগল। দারোয়ানের কথাই ঠিক, আমার চিনতে ভুল হয়েছিল। ফিরে আসছিলাম, হঠাৎ ভদ্রলোকের গম্ভীর গলা শুনে দাঁড়িয়ে গেলাম। ঘটনাটা বলছি শুনুন। ভেবেছিলাম আর কখনো আসবো না এখানে, কিন্তু বিবেকের দংশন আমাকে ফিরিয়ে আনলো। একটা ভয়ানক ইতিহাস যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে বাড়িটাকে, সেই নির্মম ইতিহাসের সাক্ষ্য আমি আজও বয়ে বেড়াচ্ছি। কাকেই বা বলবো? কে বিশ্বাস করবে আজকের যুগে সব কথা? আমি গল্পের গন্ধ পেয়ে গেছি ততক্ষণে। বৃদ্ধকে অরফানেজ হোমের পাঁচিলের গা ঘেঁষে পড়ে থাকা
পুরনো কাঠের বেঞ্চিতে বসিয়ে ভেতর থেকে চা আনিয়ে নিলাম। গরম চায়ে চুমুক দিয়ে বৃদ্ধ তার গল্প শুরু করলেন। ভদ্রলোক যা বললেন তা নিজের ভাষাতেই বলি। আমি তখন সদ্য যৌবনে পা দিয়েছি। বড্ড শখ ছিল গান বাজনার, কিন্তু বিধবা মা অবিবাহিত দুই বোনের মুখের দিকে তাকিয়ে সেই শখ অচিরেই বর্জন করতে হয়েছিল। এখনকার মতো তখন চাকরির বাজারে এত টানাটানি ছিল না। কিছুটা কপাল আর ব্যাংকিং থাকলে একটা ভদ্রস্থ চাকরি জুটিয়ে নেওয়া যেত অনায়াসে। তবে আমার ক্ষেত্রে বিষয়টা ছিল একেবারেই উল্টো। ভগবান বোধহয় আমার ভাগ্যের সাথে চিরকাল পরিহাস করে এসেছেন, কারণ কলকাতার কোনো অফিসে একখানা বেয়ারার চাকরিও আমার হলো না। শরণাপন্ন হলাম অধ্যাপক দীপনারায়ণ ভট্টাচার্যের কাছে। কলেজ জীবনে তার অনেক সান্নিধ্য পেয়েছিলাম। একজন ভগবান তুল্য মানুষ বলতে পারো। জ্যৈষ্ঠের এক দুপুরে পৌঁছে গেলাম ওনার বাড়িতে। গিয়ে দেখি তার টেবিলের সামনে একজন মাঝবয়সী সাহেব বসে রয়েছেন। অবাক হয়ে যাচ্ছ, আসলে দেশ স্বাধীন হয়ে গেলেও তখনও কিছু কিছু বিদেশি কোম্পানি কলকাতার বুকে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। ফলে রাস্তাঘাটে গোটা কয়েক সাহেব দেখতে পাওয়াটা আশ্চর্যজনক কিছু ছিল না। আমাকে দেখে অধ্যাপক মশাই প্রথমে বেশ খানিকটা অবাক হয়ে গেলেন, কারণ কলেজ ত্যাগ করার পর তার সাথে সঙ্গত কারণেই যোগাযোগ সূত্রটা প্রায় ফিকে হয়ে এসেছিল। প্রণাম করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম দরজার পাশে। তিনি বললেন, কি ব্যাপার হে শুভ, বুড়ো লোকটাকে 8 দিন পরে মনে পড়লো নাকি? না না স্যার, আসলে বাবা মারা গেল, তারপরে বুঝেছি। তা কি করছিস এখন? সেরকম কিছু করে উঠতে পারিনি, মানে ওই জন্যেই। যা বলবি খুলে বল। আসলে স্যার, আমার একটা চাকরির খুব দরকার। অনেক জায়গায় খুঁজলাম, চেষ্টাও করেছি, হয়ে উঠছে না, তাই তো? আগে হ্যাঁ স্যার। আমার কথা শুনে চোখ বুজে কিছুক্ষণ তিনি ভাবলেন, তারপর চোখের ইশারায় আমাকে বাইরে অপেক্ষা করতে বললেন। মানে একটা চাপা উত্তেজনা নিয়ে আমি বাইরের বারান্দায় একটা কাঠের চেয়ারে বসে পড়লাম। আন্দাজ মিনিট 15 পরে স্যার সেই সাহেবকে নিয়ে বেরিয়ে এলেন। এবার সাহেবের মুখটা আমার নজরে পড়ল। মুখের আদলটা অনেকটাই চ্যাপটা মতন, গায়ের রং ধবধবে সাদা নয়, বরং ফ্যাকাশে। ঈষৎ নীলাভ চোখে যেন গোপন কোনো ইতিহাস খেলা করছে। সাহেব আমার সাথে হ্যান্ডশেক করে বললেন, হ্যালো ইয়ং ম্যান, ইটস ডান, রিঙ্কু উইল ওয়েট ফর ইউ। আমি বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারলাম না। সাহেবটিকে দরজা অবধি এগিয়ে দিয়ে স্যার ফিরে এলেন আমার কাছে। শুভ, লুতার সাহেবকে তোর কথাটা বললাম, বুঝলি? বীরভূমের মল্লারপুরে ওনার এক পৈতৃক বাড়ি আছে। সেখানে তিনি একটা অরফানেজ খুলেছেন। ওই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিকটিমরাই ওখানকার মূল বাসিন্দা। তো কথা হলো, ভদ্রলোক অনেক দিন ধরেই একটা কেয়ারটেকার খুঁজছিলেন। বলতেই পারছিস, শহর থেকে ওই অজপাড়া গাঁয়ে কেউ যেতে রাজি নয়। আর কিছু বলতে হলো না। এ যেন আমার কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো। স্থান কাল পাত্র ভুলে আমি স্যারের দুটো হাত জড়িয়ে ধরলাম। আপনাকে যে কি বলি স্যার। বেশ, ঠিক আছে, বাড়িতে গিয়ে জিনিসপত্র গোছানো শুরু কর। পারলে কাল বা পরশুর মধ্যেই চলে যা। আর ওখানে রিঙ্কু ঘোষ বলে একজন আছে, তার সাথে গিয়ে দেখা করবি, ঠিক আছে? 2 দিন পরেই পৌঁছে গেলাম মাল্লারপুর স্টেশনে। যদিও সেটাকে কতটুকু স্টেশন বলা যায় সন্দেহ। বড় বড় কয়েকটা কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে টিনের একটা চৌকা ঘর আর একটা কাত হয়ে যাওয়া টিনের বোর্ডে আবছা হয়ে আসা মল্লারপুরের নামটা না থাকলে এটাকে আদৌ স্টেশন বলে চেনা যেত কিনা সন্দেহ। ট্রেন পৌঁছে যাওয়ার কথা ছিল ভোর 3টে নাগাদ, কিন্তু স্টেশনে যখন পা রাখলাম ঘড়ির কাঁটায় তখন 6টার ঘর পেরিয়ে গেছে। স্টেশনের বাইরে এসে অবশ্য একটু হতাশ হতে হলো। পুরনো চত্বর খাঁ খাঁ করছে। যদিও লুথার সাহেবের পক্ষ থেকে আমাকে কেউই আসবে এমন উচ্চাসা করিনি,
আমার থেকে হাত দশেক দূরে শুরু হয়েছে ঢালু জমি, আর ঠিক তারপরেই একটা লাল মাটির রাস্তা এঁকে বেঁকে হারিয়ে গেছে দূরের জঙ্গলের মধ্যে। সেই পথে লোকজনের আনাগোনা নেই বললেই চলে। কয়েকজন আমার সাথে ট্রেন থেকে নেমেছিল, তারাও মোচকা কাঁধে ঢালু জমিটা বেয়ে নামতে শুরু করলো। তাদের একজনকে ডেকে ঠিকানাটা জিজ্ঞেস করলাম, কিন্তু উত্তর শুনে বেশ অবাক হতে হলো। এখান থেকে ওই ঠিকানা প্রায় 4 মাইল দূরে, আর সেরকম কোনো গাড়ি ঘোড়াও নাকি এই রাস্তায় পাওয়া যায় না। অবশ্য যদি কপাল ভালো থাকে তবে গরুর গাড়ি পাওয়া গেলেও যেতে পারে। সেদিন কপাল আমার ভালো ছিল বলতেই হবে। মেঠো পথের অর্ধেকটা যাওয়ার পরে একটা গরুর গাড়ি দেখা পেলাম। তবে ঠিকানা তাকে বলতেই সে বেঁকে বসল। অনেক বুঝিয়ে সুঝিয়ে টাকার লোভ দেখিয়ে রাজি করলাম, কিন্তু শর্ত একটাই, সে ওই বাড়ি অবধি যাবে না, তার আগেই আমাকে নামিয়ে দেবে। গরুর গাড়িতে যেতে যেতে বুঝতে পারলাম, এতদিন আমরা বইয়ের পাতায় যে শস্য শ্যামলা গ্রামের ছবি দেখে এসেছি তার সাথে আজকের এই গ্রামের কোনো মিল নেই। চারিদিকের জমিতে ফাটল ধরেছে জলের অভাবে। যতদূর চোখ যায় বাড়িঘর তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না। একটু আগেই যে সূর্যটা নরম শান্ত সকালের সূচনা করেছিল, এখন সেটাই যেন গনগনে আছে জগৎ সংসারকে ছাই করে দিতে চাইছে। গাড়ির দুলুনিতে চোখে তন্দ্রা এসে গিয়েছিল, সেটা ভেঙে গেল গাড়োয়ানের ডাকে। বাবু, গাড়ি পড়েছে বটে, নামেন এবার। বলি, তোমাদের এদিকে কি চাষবাস হয় না? কাউকে তো দেখলাম না। ভাড়াটা একটু কোর্স করে দিয়ে দেন দেখি, অত বকতে পারবো নি, ফিরতে হবে। এই মাঠটা পার হলেই বাড়িতে পেয়ে যাবেন। কেন মরতে যে এখানে এলেন? আর আগে অবিনাশ ভট্ট মরলো এই বাড়ির সামনে, তারপর পেছন চক্রবর্তী। প্রসন্ন চক্রবর্তী কি? কিছু না, লাল ধুলো ঝড় তুলে প্রায় ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে গেল গাড়িটা। আমি ব্যাগ থেকে জলের বোতলটা বের করে এক ঢুক জল খেয়ে গলাটা ভিজিয়ে হাঁটতে শুরু করলাম সামনের দিকে। গাড়োয়ানের কথা মতো ধুলি ভর্তি মাঠটা পেরোতেই দেখতে পেলাম বাড়িটাকে। চারদিকে উঁচু পাঁচিলে ঘেরা, ধুধু মাঠের মধ্যে যেন দ্বীপের মতো জেগে রয়েছে। তখন অবশ্য দোতলা ছিল। এত জায়গা থাকতে বেছে বেছে ভদ্রলোক কেন যেই পাণ্ডব বর্জিত জায়গায় বাড়ি করলেন কে জানে। প্রকাণ্ড লোহার দরজাটার একটা পাল্লা এখন খোলা। একটু ইতস্তত করে ঢুকে পড়লাম ভেতরে। একতলার বারান্দায় বেশ কিছু বাচ্চা ছুটোছুটি করছিল, কেউ বা আবার দোলনায় চেপে আনমনে তাকিয়েছিল আকাশের দিকে। এমন একটা দৃশ্যে মন ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আমার বুকের ভেতরটা কেমন যেন অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কারণ বাচ্চাগুলোর কেউই ঠিক স্বাভাবিক নয়। কারোর একটি চোখ নেই, কারোর একটি হাত নেই, আবার কেউ বা দুটি হাত দুটি পা হারিয়ে মাটিতে বুক ঘষে ঘষে হাঁটছে। আমার বারবার মনে হচ্ছিল দীপনারায়ণ স্যারের কথা মিথ্যে। এদের অঙ্গহানি ঠিক যুদ্ধের কারণে হয়নি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চমকে উঠলাম। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি একজন মহিলা কালো গাউন পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং, মিস্টার লুথার সেন্ড মি হিয়ার। ভদ্রমহিলা একটা হাত তুলে আমাকে থামিয়ে বললেন, আমি রিঙ্কু গোমস। আপনি স্বাচ্ছন্দ্যে বাংলায় কথা বলতে পারেন। ইংরেজির তুলনায় বরং এই ভাষাতেই আমি এখন অনেক বেশি সাবলীল। লুথার গতকাল আমাকে আপনার কথা টেলিগ্রাম করে জানিয়েছিল। মালতী, আয় মালতী, মালতী এদিকে আয় একবার। ভদ্রমহিলার ডাক শুনে বারান্দার দিক থেকে একটা বছর কুড়ির মেয়ে দৌড়ে এলো, এসে আমাদের সামনে নতমস্তকে দাঁড়িয়ে রইল। রিঙ্কু গোমস আমাকে দেখিয়ে মেয়েটিকে বললেন, শোন, ইনি আমাদের নতুন কেয়ারটেকার, কলকাতা থেকে এসেছেন। এবার থেকে উনি এখানেই থাকবেন। ওনার খাওয়া দাওয়ার কথা আমি ঠাকুরকে বলে দিয়েছি। দোতলার ওই ঘরটা পরিষ্কার করে রেখেছিস তো? বলেছিলাম কিন্তু আমি। আপনি আপনি ওর সঙ্গে একটু যান। সারা রাত তো মনে হচ্ছে ট্রেনে ঘুম হয়নি, এখন একটু রেস্ট করে নিন। আচ্ছা, ভালো কথা, আপনার নামটা? শুভেন ব্যানার্জি।
আপনি শুভ বলেই ডাকতে পারেন। যদি মিস্টার ব্যানার্জি বলে ডাকি? কোনো অসুবিধা নেই। বেশ, আপনি একটু রেস্ট নিয়ে নিন, তারপর ওবেলা পুরো বাড়িটা আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। মালতী সুটকেসটা হাতে নিতে চাইল, আমি বাধা দিলাম। ওর মুখখানা দেখে বড্ড মায়া হলো আমার। বাড়িতে আমার একটা বোনও প্রায় ওরই বয়সী। জিজ্ঞেস করলাম, তুমি কি এখানেই থাকো? কোনো সাড়া পাওয়া গেল না, শুধু চোখের ইশারায় সে বলে দিল ওকে অনুসরণ করতে। একতলা সারি সারি অনেকগুলো ঘর। ঘরগুলোর দিকে না তাকিয়েও বেশ বুঝতে পারছিলাম এই ঘরের ভেতর থেকে কিছু অবাক চোখের দৃষ্টি আমার উপর আছড়ে পড়ছে। লম্বা বারান্দার শেষ প্রান্তে একটা পেঁচানো কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে পরপর 4টে ঘরের পর একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে মালতী ক্ষীণ গলায় বলল, এই যে, এটা আপনার ঘর, আর ওই ভেতরে স্নানের জল রাখা আছে। আমি একটু পরে জলখাবার আর চা নিয়ে আসছি। তুমি কি আগে কলকাতায় থাকতে? কারণ ভাষার টান তো এই তল্লাটের নয় বলে মনে হচ্ছে। এবারেও কোনো সাড়া পাওয়া গেল না, অর্থাৎ এরা প্রয়োজনের বেশি একটি কথাও বলবে না। আমি আর দ্বিরুক্তি না করে ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিলাম। ঘরের ভেতরের চেহারাটা ছিল আমার প্রত্যাশার থেকেও বেশি। একখানা পালঙ্ক, তার উপরে ধপধপে সাদা বালিশ আর চাদর, দেয়াল জোড়া আয়না, জামা কাপড় রাখার জন্য সেগুন কাঠের বাক্স, দক্ষিণমুখী জানলা। আর কি চাই? জানলাটা আটকানো ছিল, খুলে দিলাম। এক ঝলক ঠান্ডা হাওয়া শরীর জুড়িয়ে দিল। চোখ পড়ল জানলার বাইরে। প্রাচীন একটা বটগাছের নিচে সমাধিগুলোকে যেন পরম স্নেহে আগলে রেখেছে, অর্থাৎ বাড়ির পেছনেই কবরখানা। এমন সময় দরজার গায়ে টোকা পড়ল, আর তারপরই বাইরে থেকে মালতীর গলার আওয়াজ পাওয়া গেল। আপনার জল খাওয়া শেষ হলে না, থালাটা বাইরেই রেখে দেবেন, কেমন? খিদে এমনিতেই পেটে ছুঁচো ডন মারছিল, তাই চটপট দরজা খুলেই দেখি আশ্চর্য কাণ্ড। মেয়েটি আর নেই। চৌকাঠের কাছে একটা থালায় খান 5 লুচি, বাটিতে আলুর দম আর একটা নারকেলের বরফি রাখা রয়েছে। থালাটা নিয়ে বারান্দায় চলে এলাম। আশেপাশে সবকটি ঘরেই তালা বন্ধ। বিকেলে রিঙ্কু গোমসের সাথে বের হলাম পুরো বাড়িটা দেখতে। বাড়িটা আকারে অনেকটা ইউ এর মতো। দোতলা এবং একতলায় ছিল ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকার ঘর। তবে বাড়িটা বেশ পুরনো। দেয়ালগুলোতে দীর্ঘদিন রঙের প্রলেপ পড়েনি এবং অনেক জায়গা থেকে অশ্বত্থ আর বটগাছের পাতা মাথা দুলিয়ে নিজেদের উপস্থিতি সগৌরবে জানান দিয়ে যাচ্ছে। রিঙ্কু গোমস দোতলায় থাকেন আমার থেকে 3টে ঘর পরে। স্যারের বাড়িতে দেখা সেই সাহেবের কিরকম যেন আত্মীয় হন। তবে ভদ্রমহিলা এই বাড়ির পূর্ব ইতিহাস নিয়ে আমার সাথে কথা বলতে তেমন রাজি হলেন না। সুকৌশলে বিষয়টা বারবার এড়িয়ে গেলেন। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য জায়গা ছিল বাড়ির পেছনের এই কবরখানাটা। রিঙ্কুর মুখে শুনলাম এই কবরখানাতেই নাকি সমাধিস্থ করা হয়েছে লুথারের পিতা মাতা প্রপিতামহ। কবরখানার একদম গা ঘেঁষে এখানে একটা পুরনো কাঠের 2 কামরার ঘর আছে, যার একটি ঘর রান্নার প্রয়োজনে ব্যবহার করা হয়, আর অন্য ঘরটি অপেক্ষাকৃত বড়। এটাই অফিস এবং লাইব্রেরি। সেই ঘরের চারিদিকের দেওয়াল জোড়া সব বড় বড় কাঁচের আলমারি, যার প্রত্যেকটি তাক নানা রকম বইয়ে ঠাসা। অবসর সময় যাপনের মোক্ষম অবলম্বন। রিঙ্কু গোমস সামনের টেবিলটা দেখিয়ে বললেন, আপাতত এটাই আপনার অফিস। সব কাগজপত্র এখানেই পেয়ে যাবেন, তবে একটু খুঁজতে হবে। বুঝতেই পারছেন অনেকদিন ধরে এখানে লোক নেই। তবে হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু রাতের বেলা মোমবাতি ভরসা, বৈদ্যুতিক আলো এখানে নেই। মানিয়ে নিতে একটু কষ্ট হবে, তাহলে কাল থেকেই কাজ শুরু করে দিন, কেমন? এরপর টানা 2 মাস নির্বিঘ্নে কেটে গেল। সমস্ত কাজকর্ম আস্তে আস্তে বুঝে নিলাম। এক কথা, রিঙ্কু গোমস এখানকার প্রধান হলেও হোমের রাশটা ধীরে ধীরে একরকম আমার হাতেই চলে এসেছিল বলা যায়। প্রতি মাসে একবার করে বাড়ি যেতাম। মাইনেটাও ঠিক সময় মতো দিয়ে দিতেন মহিলা।
কিন্তু 2 মাস পর থেকেই যেন সবকিছু কেমন ওলট পালট হয়ে গেল। সেই দিনটার কথা মনে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। খুব সম্ভবত সময়টা ভাদ্র মাসের শেষের দিকে হবে। দিন কয়েক ধরে বেশ গরম পড়েছিল, যাকে বলে পচা ভাদ্রের গরম। বিকেলে মাসের বাজার এসেছিল। অফিস রুমে মোমবাতির আলোতে সেই বাজারের হিসেবগুলো করছিলাম, ঠিক এমন সময় দরজার কাছে বিনতি এসে দাঁড়ালো। এখানকার প্রত্যেকের সাথেই মোটামুটি পরিচয় হয়ে গিয়েছিল। তাদের মধ্যে বিনতি ছিল একদম ছোট। মেয়েটির একটা হাত ছিল না। আমি এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তার মুখ থেকে একটি কথাও বেরোয়নি। অন্ধকারে বিনতিকে দেখে আমি জিজ্ঞেস করলাম, কিরে বিনতি, অন্ধকারে এখানে এসেছিস, সাপের ভয় করে না? যা ঘরে যা। বিনতি তো গেলই না, বরং আমার টেবিলের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর ফ্রকের ভেতর থেকে বের করে আনলো একটা কাগজ, আমার হাতে দিয়ে বলল, আমাকে এই ছবির বইটা খুঁজে দিতে পারবে? কাগজটা খুব সম্ভবত কোনো ছবির বই থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। বিনতির কথা শেষ হওয়ার আগেই হঠাৎ বাজ পাখির মতো আলুথালু চুলে ঘরে এসে প্রবেশ করল মালতী। তার চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বিনতি সাথে সাথে ছবিটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে আবার ফ্রকের ভেতর চালান করে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মালতীর দিকে। মালতী বিনতির হাত ধরে টানতে টানতে দ্রুত বাইরে নিয়ে যেতে যেতে চেঁচিয়ে বলল, আয় এদিকে আয়, একটা হাত তো খুইয়েছিস, এবার প্রাণটাও খোয়াতে চাস নাকি? কোথায় রেখেছিস কাগজটা? মালতীকে বরাবরই শান্ত থাকতে দেখেছি, কিন্তু আজকের এমন আচরণের কোনো মাথামুন্ডই বুঝতে পারলাম না। বেচারা ছেলে মানুষ, কি আর করবে। বিনতিকে নিয়ে মালতী বেরিয়ে যেতেই ভাবলাম, কাল সকালেই রিঙ্কু গোমসকে বাচ্চাদের ছবির বই, গল্পের বই এসবের জন্য আলাদা একটা আলমারির কথা বলতে হবে। তাছাড়া আলমারিগুলো গোছানোর সময় খেয়াল করেছি লাইব্রেরিতে অন্যান্য বই থাকলেও বাচ্চাদের বইয়ের সংগ্রহ একদমই নেই। বাইরে থেকে ক্ষীণ স্বরে তখনও বিনতির কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি আবার নিজের কাজে মন দিলাম। দিন দুয়েক পর কলকাতা যেতে হবে একবার। সকালেই ঠিক করে ফেলেছিলাম আজ আর কালকের মধ্যে খাতাপত্রের কাজ অনেকটাই এগিয়ে রাখব। হিসেবে 4-4টে খাতা যখন শেষ করলাম, তখন দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 10টার ঘন্টা পড়ল। অনেকক্ষণ নিচু হয়ে থাকার ফলে ঘাড়টা বেশ টনটন করছিল। চেয়ার ছেড়ে বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম। দুপুরের গুমুট গরমটা এখন আর নেই, বরং হালকা হালকা একটা হাওয়া বইছে। আসার পর থেকেই দেখেছি এখানকার সবাই 9টা সাড়ে 9টার মধ্যেই রাতের খাবার সেরে শুয়ে পড়ে। আমি অবশ্য রাত করেই শুই, তাই আমার খাবারটা ঘরে ঢাকা দেওয়া থাকে। চরাচর নিস্তব্ধ। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। তার আলোটা তেরচাভাবে এসে পড়েছে এই বাড়ির ছাদে। এই সময় ছাদে গিয়ে দাঁড়াতে বেশ লাগে, কারণ কলকাতায় এমন মুক্ত আকাশের পরিধি আস্তে আস্তে কমে আসছে। ঠিক এমন সময় পেছনের কবরখানার দিক থেকে একজোড়া জ্বলন্ত চোখ নিয়ে একটা কঙ্কালসার শিয়াল দৌড়ে এসে আমার থেকে হাত 10 দূরে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর আকাশের দিকে তাকিয়ে ডেকে উঠল। অদ্ভুত একটা অনুভূতি হলো আমার। সারা শরীর শিরশির করে উঠল। অস্বস্তিকর ভাবটা কাটাতেই আমি হ্যাট হ্যাট করে দাঁড়ানোর চেষ্টা করলাম। যা হাট। কিন্তু প্রাণীটার যেন এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক দৃষ্টিতে চাঁদের দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন জ্যোৎস্না মাখা কক্ষপথ বেয়ে অপার্থিব কোনো বস্তু পৃথিবীর বুকে নেমে আসছে। বাইরে দাঁড়িয়ে থাকা আমার কাছে সেই মুহূর্তে নিরাপদ বলে মনে হলো না। দরজায় ছিটকিনি দিয়ে আবার চেয়ারে এসে বসলাম। মোমবাতির আলোটা দপদপ করে উঠল।
টেবিলের উপরে এলোমেলো হয়ে যাওয়া কাগজপত্রগুলো সাজিয়ে রাখতে যাব ঠিক এমন সময় চোখে পড়ল মোমবাতির আলোয় দেওয়ালে পড়া আমার ছায়াটার দিকে। অজান্তেই আমার মুখ দিয়ে একটা ক্ষীণ আর্তনাদ বেরিয়ে এলো, কারণ দেয়ালের ছায়াটা আমার নয়। চোখের ভুল ভেবে টেবিলের নিচে থাকা জলের কুঁজো থেকে জল নিয়ে চোখে মুখে একটু ঝাপটা দিলাম, তারপর আবার এসে বসলাম চেয়ারে। দেওয়ালের গায়ে পড়া ছায়াটার দিকে তাকালাম। না, ভুল আমার মোটেই হয়নি। এই মুহূর্তে চেয়ারে বসে আছি আমি, কিন্তু ছায়ামূর্তির মাথায় টুপি, মুখে চুরুট। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটাও। মোমবাতিটা তুলে নিয়ে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজার ছিটকিনিতে হাত দেওয়ার আগে ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকালাম পেছন দিকে। দেওয়ালে পড়া ছায়াটা এখনো ওখানেই একইভাবে দাঁড়িয়ে আছে। ছায়াটার যদি কোনো অবয়ব থাকতো তাহলে হয়তো দেখা যেত সেই মূর্তিটার দৃষ্টি সটান আমার দিকে। হ্যাঁচকা টানে দরজাটা খুলে রুদ্ধশ্বাসে দৌড়ালাম মূল বাড়ির দিকে। চাঁদের আলোয় কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। আবার খুব কাছ থেকে একটা শিয়ালের ডাক শোনা গেল। সেদিন সারা রাত ঘোরের মধ্যে ছিলাম। ভোর পর্যন্ত ভেবে উঠতে পারিনি আমি যা দেখেছি গতকাল তা কি সত্যি দেখেছি নাকি অতিরিক্ত পরিশ্রমের কারণে চক্ষু ভ্রমের ফল। রাতের খাবারটা পড়েই ছিল। সকালে চা দিতে এসে মালতী চুপচাপ থালাটি নিয়ে গেল আর আমার দিকে ছুঁড়ে দিয়ে গেল একরাশ নীরব প্রশ্ন। অবশ্য ঘুম ভাঙতেই সকালে রোদ ঝলমলের দৃশ্য দেখে গত রাতের কথা বেমালুম ভুলে গেলাম। আগামীকাল কলকাতা যাব, তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অফিসে এসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। আজ এই ঘরের 4টি জানলাই খুলে দিয়েছি। ঘরে ঢুকে চেয়ারে বসার আগেই বার কয়েক দেখে নিয়েছিলাম দেওয়ালের দিকে। অস্বাভাবিক কিছুই চোখে পড়েনি। দুপুরে একটু গরু ভোজন হয়ে গিয়েছিল, তাই বোধহয় চোখ জুড়িয়ে এসেছিল। হঠাৎ দেখি মালতী দৌড়ে এসে আছড়ে পড়ল মেঝেতে। তারপর কাঁদতে কাঁদতে বলল, আপনি একটু শিগগির চলুন, মেহেন্দির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? খাইয়ে দিচ্ছিলাম, খেতে খেতে রক্ত বমি শুরু করে দিল, তারপরে জ্বর। ডাক্তার ডেকেছ? ডাক্তার এই অজগায়ে কোথায় পাবো, কাকে পাঠাবো? আচ্ছা চলো দেখি। একতলার বারান্দার একদম শেষ ঘরটিতে বিনতিকে রাখা হয়েছে। প্রত্যেক ঘরে মোট 12 জন করে থাকার ব্যবস্থা আছে। এখন আপাতত বিনতিকে ছাড়া বাকি সবাইকে অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। একখানা লেপ গায়ে দিয়ে বিনতি ঠকঠক করে কাঁপছিল। পাশে একটা বালতিতে জল আর কিছু কাপড়ের ফালি রাখা, বোধহয় জলপট্টি দেওয়ার ব্যবস্থা। মালতী বিনতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই তো মা, এই তো আমি চলে এসেছি। এই তো বড় দাদা এসেছে, জ্বর এক্ষুনি সেরে যাবে। বলেই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে পড়ল গতবার বাড়ি থেকে ফেরার সময় কিছু জরুরি ওষুধপত্র নিয়ে এসেছিলাম। দোতলায় গিয়ে ওষুধের ব্যাগ থেকে একটা জ্বরের ওষুধ বের করে মালতীকে দিয়ে বললাম, এটা খাইয়ে দিয়ে আপাতত ওকে ঘুম পাড়িয়ে দাও, আশা করি কমে যাবে। আচ্ছা, রিঙ্কু গোমস কোথায়? মেম সাহেব দুপুরের দিকে কোথায় যেন বেরিয়েছেন, এখনো ফেরেননি। কিছু বলতে হবে? না, আমি অফিস ঘরে আছি, কিছু দরকার হলে বলবে। অফিস ঘরে এসে আমি আবার নিজের কাজে মন দিলাম। সপ্তাহের হিসেব শেষ করে আর কি কি জিনিসপত্র লাগবে খাতাপত্র ঘেঁটে তার একটা তালিকা বানাতে বানাতে প্রায় সন্ধে হয়ে এলো।
ঘড়িতে 6:45 বাজে। আশ্চর্য, মালতী এখনো রান্নাঘরে ঢুকলো না। বিন্তির শরীর কি খুব খারাপ নাকি? ভাবলাম একবার দেখেই আসি। চেয়ার ছেড়ে উঠতে যাব, ঠিক তখনই বাড়ি থেকে সমবেত কণ্ঠে চেঁচামেচির আওয়াজ কানে এলো। আমি তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখি একখানা ঘন কৃষ্ণবর্ণ মেঘ ধীরে ধীরে বাড়িটার মাথার উপরে জমাট বাঁধতে শুরু করেছে। আশেপাশের পরিবেশে একটা অস্বস্তিকর গুমোট ভাব। ওদিকে চেঁচামেচির আওয়াজটা ক্রমাগত বেড়েই চলেছে। অমঙ্গল কিছু একটা ঘটার আশঙ্কা মাথায় নিয়ে বিন্তির ঘরের সামনে দৌড়ে গেলাম। বাড়ির সব বাচ্চারাই দরজার সামনে ভিড় জমিয়েছে। বিন্তির ঘরের দরজা বন্ধ। ভেতর থেকে ইনিয়ে বিনিয়ে শিশু কণ্ঠের কান্নার আওয়াজ আসছে। জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? কি হয়েছে? সবাই প্রায় একসাথে বলার চেষ্টা করলো ঘটনাটা। কিছুই বুঝতে পারলাম না। ঠিক এমন সময় দরজা খুলে বেরিয়ে এলেন রিঙ্কু গোমস। মুখটা তার থমথম করছে। গম্ভীর কণ্ঠে তিনি শুধু বললেন, একটা আওয়াজ যেন আর না শুনি। মুহূর্তের মধ্যে চেঁচামেচি বন্ধ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বিন্দির কি জ্বর কমেছে? কেমন আছে ও? আপনি নিজের কাজে যান মিস্টার ব্যানার্জি। আগামীকাল সকালের মধ্যেই আমার সমস্ত হিসেব কমপ্লিট চাই। ভদ্রমহিলার বলার ধরনটা আমার ঠিক পছন্দ হলো না। বাধ্য হয়ে ফিরে আসতে যাচ্ছিলাম, হঠাৎ বিন্তির তীব্র আর্তনাদ কানে এলো। আর থাকতে পারলাম না। রিঙ্কু গোমসকে একরকম ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। সরুন! খাটের উপর বিন্তি শুয়ে রয়েছে। একটা বড় মোমবাতি জ্বলছে ঘরের ঠিক মাঝখানে। এক কোণে ভাবলেশীন মুখে দাঁড়িয়ে রয়েছে মালতী। চোখগুলো তার ফোলা ফোলা। হঠাৎ একটা জিনিস চোখে পড়তেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। গত রাতের সেই ছায়াটা, মাথায় টুপি, মুখে চুরুট, পরনে ওভারকোট জাতীয় কিছু হবে, সেই ছায়াটা দেয়ালে। ঠান্ডা বরফের স্রোতটা মেরুদণ্ড বেয়ে নেমে গেল নিচের দিকে। ওটা কার ছায়া? গোমস আমার কথার কোনো জবাব দিলেন না। বুকে ক্রস চিহ্ন এঁকে বেরিয়ে গেলেন ঘর থেকে। দরজাটাও বোধহয় বাইরে থেকে বন্ধ করে দিলেন। মূর্তিটি স্থির হয়ে রয়েছে। হঠাৎ আমার চোখের সামনে বিন্তির দেহটা বিছানা থেকে প্রায় হাত তিনেক ওপরে উঠে শূন্যে ঝুলতে লাগলো। কি আশ্চর্য, অবিশ্বাস্যকর ঘটনা! একটু পরেই আবার শরীরটা ধপ করে পড়ে গেল বিছানাতে। এবার বুঝতে পারলাম, বিন্তির হাতটা অদৃশ্য কেউ শক্ত করে টেনে ঘুরিয়ে দিচ্ছে। প্রবল যন্ত্রণায় চিৎকার করছে মেয়েটা। আমার উপস্থিত বুদ্ধি বোধহয় তখন সব লোপ পেয়ে গেছিল। আমি যেতে চাইলাম বিন্তির দিকে, কিন্তু আমাকে পেছন থেকে সজোরে জড়িয়ে ধরেছে মালতী আর কাঁদতে কাঁদতে বলছে, না 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 না, যাবেন না, যাবেন না, না না, যাবেন না। মট করে বিন্তির কাঁধ থেকে হাতটা পুরো বেঁকে গেল। মেয়েটি ততক্ষণে নির্জীব হয়ে এসেছে। এরপর তার পা দুটো মটমট করে উঠল। হাতের মতন সেগুলোও যেন কেউ ভেঙে দিচ্ছে। এর পরের দৃশ্যটা যে কি বিভৎস তা তোমরা এই অন্ধকারে বসে কল্পনাও করতে পারবে না। চোখের পলকেই বিন্তির ডান পাটা খুলে এলো শরীর থেকে। রক্তাক্ত মাংস হাড় তখন ঝুলছে কোমরের নিচে। হঠাৎ করে দেহটা সজোরে আছড়ে পড়ল শক্ত পাথরের মেঝেতে। সাদা মেঝে ধীরে ধীরে রক্তে রাঙা হয়ে উঠল। মালতী আমাকে ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল বিন্তির নিষ্প্রাণ রক্তাক্ত দেহের উপর। দেওয়ালে সেই ছায়াটাও এখন উধাও। তড়াম করে খুলে গেল দরজাটা। বারান্দা জনমানবহীন। দেখলাম বাইরে প্রবল ঝড় উঠেছে, সাথে বিরামহীন বৃষ্টি। সেই বৃষ্টিতে দুহাত প্রসারিত করে
আকাশের দিকে তাকিয়ে ভিজে চলেছে রিঙ্কু গোমস। দমকা হাওয়ায় ঘরের মাঝখানে থাকা মোমবাতিটাও দপদপ করতে করতে একসময় নিভে গেল। পরদিন পুলিশ এলো, সাথে ডাক্তার রিঙ্কু গোমসের সাথে বন্ধ ঘরে কথা বলল। তারপর দেখলাম হাসি মুখে সবাই বেরিয়ে গেল। তার মধ্যে আমি বাড়ির বাইরে পুলিশের সাথে কথা বলে গতকালের বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তারা আমার কথা শুনতেই চাইল না। কারণটা সহজেই অনুমেয়। 11:30 নাগাদ বিন্তি তার শেষ যাত্রার জন্য তৈরি হলো। মালতী সেই গত রাতে নিজের ঘরে ঢুকে দৌড় দিয়েছে, আর তাকে বের করা যায়নি। রিঙ্কু গোমস একটা সুদৃশ্য কাঠের কফিন জোগাড় করে নিয়ে এসেছেন। সবাই মিলে বিন্তিকে অতি সযত্নে শুইয়ে দিলাম তার ভেতরে। চোখের জল বাঁধ মানতে চাইছিল না, তবুও নিজেকে শক্ত করলাম। সবাই মিলে যখন কফিনটা নিয়ে বাড়ির পেছনের কবরখানার দিকে রওনা দিয়েছি, তখন দরজা খুলে বেরিয়ে এলো মালতী। পরনে শাড়ি এলোমেলো, চোখের নিচে কালি। কবরখানায় আমি কখনো আসিনি, আজ প্রথম ঢুকলাম। মালতী কফিনটা জড়িয়ে ধরে বসে রইল। এরকম সুখের বহিঃপ্রকাশ অত্যন্ত নিকটাত্মীয় ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। হঠাৎ আমার নজর পড়ল বাঁ পাশের সমাধিতে। অন্যান্যগুলির তুলনায় এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চারপাশে রং বেরঙের ছোট ছোট ফুল গাছ। সমাধির গায়ের ফাটলটাও অত্যন্ত দামি পাথরের। তাতে খোদাই করা আছে অ্যালভা মার্গারেট লুথার, ব্রন 10 জুলাই 1926। পরের লেখাটা অবশ্য বোঝা গেল না, অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু সব থেকে যেটা আমাকে অবাক করে দিল সেটা হলো এই সমাধির একপাশে একটা মাঝারি আকারের গর্ত তৈরি হয়েছে। বুঝতে অসুবিধা হয় না এই গর্তটা আগের দিন রাতে দেখা সেই শিয়ালের কীর্তি, কিন্তু সেখানে থকথকে কাদার মধ্যে মাখামাখি হয়ে পড়ে রয়েছে ওগুলো কি? ছেঁড়া ছেঁড়া বইয়ের পৃষ্ঠা না? গর্তের মধ্যে হাত ঢুকিয়ে একটা পৃষ্ঠা তুলে আনলাম। পৃষ্ঠার উপরে লেগে থাকা কাদার প্রলেপটা জামায় মুছতেই অবাক হয়ে গেলাম। সেই পৃষ্ঠার ছবিগুলোর সাথে বিন্তির থেকে পাওয়া সেদিনের পৃষ্ঠার ছবিগুলোর আশ্চর্য মিল। বিন্তি কি তাহলে এটাই কবরখানা থেকে পেয়েছিল? ভেতরে ভেতরে ঘেমে উঠলাম আমি। ঝোঁকের মাথায় সকলের অলক্ষ্যেই পৃষ্ঠাটা পকেটে ঢুকিয়ে নিয়ে চলে এলাম বিন্তির কফিনের চারপাশে ঘিরে থাকা সেই ভিড়ের মধ্যে। ততক্ষণে কফিনটা কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। রিঙ্কু গোমস একদম ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে বলছেন, সবাই নিজের ঘরে চলে গেলেও আমি দ্রুত অফিস ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে একটু আগে পাওয়া ছেঁড়া পৃষ্ঠাটা টেবিলের উপরে রাখলাম। না, কোনো ভুল নেই। পৃষ্ঠা দুটো একই বই থেকে নেওয়া। প্রত্যেকটা বইয়ের আলমারির তাকগুলো তন্ন তন্ন করে ঘাঁটলাম, কিন্তু ওইরকম ছবির বই একটাও খুঁজে পেলাম না। এই মুহূর্তে সবকিছুর জবাব দিতে পারে কেবল একজন, সে হলো মালতী। ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। সাথে সাথেই ঘরের দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখি মালতী দুপুরের খাবার নিয়ে দাঁড়িয়ে। ভেতরে এসো মালতী, কথা আছে। আমি ছেঁড়া পৃষ্ঠাটা ওর সামনে তুলে ধরলাম। মালতী বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। আপনি কোথায় পেলেন এটা? চান যেখানকার জিনিস সেখানে ফেরত দিয়ে আসুন, না হলে কিন্তু বিন্তির মতো অবস্থা হবে আপনার। দোহাই আপনার। দেখো মালতী, আমি সত্যিটা জানতে চাই, আলভা মার্গারেট লুথার কে? আমি কিছু জানি না, কিচ্ছু না। মালতী আমাকে প্রায় ধাক্কা মেরে সরিয়ে দৌড়ে যেতে গেল বাড়ির দিকে, কিন্তু ততক্ষণে আমি তার আগে শরীরের অর্ধেক অংশ দরজার ফাঁকে গলিয়ে দিলাম। এই সুযোগ
আপনি কেন এমন করছেন বলুন তো? আমি চেঁচাবো। তুমি চেঁচাও, যা খুশি করো, তোমাকে এর জবাব দিতে হবে। আমি কিছুই জানি না, শুধু এইটুকু বলতে পারি, ওই কবর থেকে কিছু নিলে তাকে এমন নৃশংসভাবেই মরতে হয়। মালতী চলে গেল। সিদ্ধান্ত নিয়েই নিলাম, যা করার আমি নিজেই করব। সবার আগে আজ রাতে ওই কবরটা খুঁড়তে হবে। ওই কবরেই লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের উত্তর। রাত যত ঘনাতে লাগলো, ততই আমার মনের মধ্যে সাহসের ঘাটতি অনুভব করতে শুরু করলাম। আস্তে আস্তে গোটা বাড়িটা নিঝুম হয়ে গেল। ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করে ঘরের মোমবাতিটা নিভিয়ে বেরিয়ে পড়লাম। অফিস ঘরের পেছনে এসে এদিক ওদিকে একবার তাকিয়ে টর্চ লাইটটা জ্বালিয়ে পা টিপে টিপে পৌঁছে গেলাম কবরখানায়। সকালেই দেখে গেছি ওই বটগাছের পেছনে গায়েতি কোদাল সব রাখা আছে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। এক পা দুপা করে সেই বটগাছের পেছনে গিয়ে তুলে নিলাম শাবলখানা। তারপর টর্চ লাইটটা কামড়ে ধরে সকালে সেই গর্তটার সামনে থেকে খুঁড়তে শুরু করলাম। একটু একটু করে পাথরের আস্তরণ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এক এক করে সরিয়ে ফেললাম সেই টুকরোগুলো। প্রবল উত্তেজনায় আমি তখন ঘামতে শুরু করেছি। পাথরের আস্তরণের আড়ালে কফিনটা স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে। কিন্তু পুরোপুরি পরিষ্কার করবার পর অদ্ভুত দৃশ্যটা দেখে আমার সামনের পৃথিবীটা দুলে উঠল। কফিনের কাঠের ঢাকনাটা একদিকে কাত হয়ে পড়ে আছে, কারণ বটগাছের একটা মোটা শেকড় সেই কফিন ভেদ করে ভেতরে প্রবেশ করেছে। কফিনের চারপাশে শুধু বই, অজস্র বই, এমনকি কফিনের ভেতরেও বইয়ের স্তূপ। আমি ভগ্ন সমাধিটার দিকে তাকিয়ে বুঝে নিলাম আগামীকাল সূর্য ওঠার আগেই আমাকে এই স্থান ত্যাগ করতে হবে। হঠাৎ উঠতে গিয়ে আমার মুখ থেকে টর্চ লাইটটা পড়ে গেল কবরের ভেতরে। বৃষ্টিতে ভিজে আশেপাশের মাটি নরম হয়েই ছিল, ফলে হাঁটু গেড়ে টর্চ লাইটটা তুলতে গিয়ে মাটিতে ধস নামল। অসাবধানতায় আমি পড়ে গেলাম কবরের গর্তের মধ্যে। আর তারপরেই বইগুলো যেন অক্টোপাসের মতো সুর দিয়ে টেনে ধরতে লাগলো আমাকে। ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অমানসিক শক্তিতে চুম্বকের মতো আমাকে আটকে রেখেছে তারা। সেই ছবির বইয়ের পাতাগুলো কারা যেন শূন্যে ভাসিয়ে দিয়েছে। সেগুলো উড়ে উড়ে এসে পড়ছে আমার শরীরে। ছেঁড়া কাগজের স্তূপের তলায় ঢাকা পড়ে যাচ্ছি আমি। এমন সময় সমাধির উপর থেকে শেয়ালের ডাক শোনা গেল। আমি চেঁচিয়ে উঠলাম, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কফিনের ঢাকনাটা কাঁপতে আরম্ভ করেছে এবার। যখন জ্ঞান হারানোর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, ঠিক তখনই চোখে লণ্ঠনের আলো এসে পড়ল। আমার কাঁধ ধরে কে যেন হ্যাঁচকা টান মেরে তুলে নিল উপরে। কি মালতী, তুমি? আপনার পরমায়ু আপনাকে বাঁচিয়ে দিল। প্রসন্ন চক্রবর্তীও আপনার মতো চেষ্টা করেছিলেন এই বাড়ির রহস্য সমাধানের। প্রায় পৌঁছে গিয়েছিলেন সফলতার কাছাকাছি, কিন্তু পারেননি। এই কবরের বইয়ের স্তূপগুলোর নিচে একমাত্র পুত্র সহ তিনিও হারিয়ে গেছেন চিরকালের মতন। আসুন আমার সাথে, তবে একটাই অনুরোধ, আজকের পর থেকে আপনি আর এই বাড়ির ত্রিসীমানায় থাকবেন না। যেদিকে দু চোখ যায় চলে যাবেন, তবে মূল রাস্তা দিয়ে যাবেন না, ধরা পড়ে যাবেন। আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি। মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করলাম মালতীকে। সে অনেককাল আগেকার কথা। সময়টা বর্ষাকাল। কলকাতা বন্দরে এসে ভিড়েছে একখানা ব্রিটিশ জাহাজ, নাম মেরি টমাস। সেই জাহাজের প্রথম বিশ্বযুদ্ধে ভাগ্য বিড়ম্বিত অসংখ্য যাত্রীদের মধ্যে 3 জন ছিলেন: এডওয়ার্ড লুথার, তার স্ত্রী জেনিফার লুথার এবং 8 বছর ও 10 বছরের 2 মেয়ে, মার্গারেট আলভা লুথার আর জেসি লুথার, অর্থাৎ যিনি কিনা এখন এই বাড়ির বর্তমান মালিক মার্টিন লুথারের মা। বোধহয় তাদের কপালে লক্ষ্মী লাভ এই দেশেই লেখা ছিল, কারণ যে লুথার সাহেব জুয়ায় সর্বস্ব খুইয়েছিলেন ইংল্যান্ডে, অল্পদিনের মধ্যেই কলকাতায় সেই ভদ্রলোকের তুলোর ব্যবসা ফুলে ফেঁপে উঠল।
এখানে বিরাট বাংলো বানালেন। মার্গারেট বই পড়তে এবং সঙ্গী সাথীদের ঘরে এনে হৈ হৈ করতে খুব ভালোবাসতেন। কিন্তু বলা বাহুল্য, তার সেই বন্ধুরা বেশিরভাগ ছিল ভারতীয় গ্রাম্য শিশু, যা আবার এডওয়ার্ড লুথারের না পছন্দ। হঠাৎ একদিন একটা অঘটন ঘটে গেল। মার্গারেটের খুব ভালো ভালো রঙিন ছবির বই ছিল। তার মধ্যে একখানা বই পড়তে গিয়ে ছিঁড়ে ফেলেছিল মার্গারেটের এক বন্ধু। সেই রাতেই বন্ধুটিকে ধরে এনে বেদম প্রহার করলেন এডওয়ার্ড লুথার। ঘটনাস্থলেই মারা গেল সে। ঈশ্বর বোধহয় এই পাপ সহ্য করেননি। মার্গারেটের সমস্ত বই ওই 4 নম্বর আলমারিতে রাখা থাকত। একদিন জেসিকে কলকাতার হোস্টেলে দিয়ে ফেরার পথে স্বদেশীদের ছোঁড়া বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে যান জেনিফা। অন্যদিকে এডওয়ার্ড অফিস থেকে বাড়ি ফিরে দেখেন 4 নম্বর আলমারিটা উল্টে পড়ে আছে, আর তার নিচ থেকে বেরিয়ে আসছে লাল রক্তের ধারা। একই দিনে পত্নী আর কন্যার মৃত্যু শোক সামলাতে পারেননি তিনি। মেয়েকে কবর দেওয়ার সময় সমস্ত বইগুলো তার কফিনে সাজিয়ে দিয়েছিলেন। তারপর নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আমরা কথা বলতে বলতে অফিস ঘরের সামনে এসে হাজির হলাম। মালতী দরজাটা খুলে দিয়ে ভেতরে ঢুকল, পেছন পেছন আমিও। ঘরে ঢুকে অবাক হয়ে গেলাম। 2 নম্বর এবং 3 নম্বর দেওয়ালের অনেকটা অংশ এখন আমাদের কাছে উন্মুক্ত। সেখানে একটা অয়েল পেন্টিং আছে। ছবিতে একজন যুবক চাবুক হাতে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, মুখে চুরুট। মালতী বলল ইনি নাকি এডওয়ার্ড লুথার। মালতী লণ্ঠনটা নামিয়ে রেখে ছবির নির্দিষ্ট অংশে একটু চাপ দিতেই বিচ্ছিরি একটা আওয়াজ করে 3 ফুটের চওড়া একটা জায়গা ফাঁক হয়ে গেল। মালতী লণ্ঠনটা আবার হাতে নিয়ে সেই ফাঁকা জায়গার মধ্যে ঢুকে আমাকে বলল, আসুন, সূর্য ওঠার আগে আপনাকে এই স্থান ত্যাগ করতে হবে, মনে আছে তো? হ্যাঁ, কিন্তু তুমি এত সব জানলে কি করে? মালতী হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তারপর আমার দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, প্রসন্ন চক্রবর্তী আমার বাবা ছিলেন। এই বাড়িতে কাজ পাওয়ার পরে আমাকে আর দাদাকে নিয়ে এসেছিলেন কলকাতা থেকে। আসুন আসুন, হাতে বেশি সময় নেই, মেম সাহেব জেগে গেলে সর্বনাশ হবে। একটা কাঠের ভাঙা সিঁড়ি নিচের অন্ধকারে হারিয়ে গেছে। আমরা নামতে শুরু করলাম। লণ্ঠনের আলোয় বেশি দূর দেখা সম্ভব ছিল না, তবে যেটুকু দেখেছিলাম তাতে বেশ বুঝতে পারলাম আমাদের চারপাশের দেয়ালগুলো ঝুরঝুরে হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। জায়গায় জায়গায় মাকড়সার ঝুল বারবার চোখে মুখে এসে লাগছিল। জমাট বাঁধা অন্ধকারের মতো দেয়ালের কোণ থেকে ঝুলছিল বাদুড়ের দল। সেই থেকেই যেন এই বাড়িটা অভিশপ্ত হয়ে আছে। আগের চারপাশে অনেক লোকবসতি ছিল, এখন ধুধু প্রান্তর। তবু এখনো কেউ যদি ওই মার্গারেটের সমাধির কোনো জিনিসে হাত দেয়, তবে তাকে নৃশংসভাবে মরতে হয় বিনতির মতো। জানেন, ওরা সবাই এই গ্রামের বাসিন্দা ছিল এককালে। হয়তো কোনো না কোনো সময় এডওয়ার্ডের রোষের শিকার হয়েছে। এই সুড়ঙ্গটা লুথার সাহেব বানিয়েছিলেন স্বদেশীদের হাত থেকে পালিয়ে বাঁচার জন্য। একটু এগোলেই তরলা নদী, ওখানে ঘাটে নৌকো বাঁধা আছে। সেখানে আপনার ব্যাগ ও যাবতীয় জিনিসপত্র রাখা আছে। যান, আশা করি এই স্মৃতি যত দ্রুত সম্ভব ভুলে যাবেন। আমি মালতীর দিকে একবার তাকিয়ে সামনে এগোতে যাব, হঠাৎ মালতী বলল, দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই। কষ্ট করে একটু এদিকে এগিয়ে আসুন তো। বলে ঘাস বনের সরু রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। ঘাসের সূচালো অংশগুলো শরীরে অনাবৃত অংশে লেগে জ্বালা করছিল। সরু রাস্তাটা কিছু দূর গিয়ে একটা গোলাকৃতি ফাঁকা জমির আকার নিয়েছে। মালতী লণ্ঠনের আলোটা তুলে ধরে আমাকে বলল, এই দেখুন, এই সেই 4 নম্বর আলমারি। মার্গারেটের মৃত্যুর পর থেকে এটা এখানেই পড়ে আছে। ঘাস বনের ভেতরে আর একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম আলমারিটা। দীর্ঘ সময় ধরে ঝড় জল রোদে আঘাতে জীর্ণ হয়ে পড়ে গেছে সেটা, আর তার পাশেই পড়ে আছে মালতী।
হাতগুলো মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে, মাথাটা ছিঁড়ে ঝুলছে ঘাড় থেকে। কি বিভৎস সেই দৃশ্য! অবাক হয়ে পেছনে তাকালাম, কেউ কোথাও নেই। বুঝলাম মালতীকেও শেষ করে দেওয়া হয়েছে। মরে গিয়েও আমাকে বাঁচিয়ে দিয়েছে মালতী। এত অবধি বলে বৃদ্ধ থামলেন। তোমার ভাগ্যে কি আছে জানি না, সাবধান করলাম, আমার জীবনের ঘটনাটা বললাম, বাকিটা তোমার উপর। চলি। বিকেল অবধি সেই বৃদ্ধ সুবেন ব্যানার্জির কথাই বসে বসে ভাবছিলাম। সন্ধে হতেই মল্লারপুর জুড়ে বৃষ্টি নামল। অরফেনেজ হোমের 4 তলা বাড়িটা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। পোশাকি নাম হলি চাইল্ড অরফেনেজ হোম। গতকাল কম্পিউটারাইজড বিশাল লাইব্রেরির উদ্বোধন হলো এখানে। বৃদ্ধের বর্ণনা দেওয়া সেই মল্লারপুর আগের মতো আর নেই। পিচ ঢালা হাইওয়ে দিয়ে ক্রমাগত ছুটে চলেছে গাড়ি। ঘটনাটা ভীষণ আজগুবি লাগছিল। তাছাড়া ভদ্রলোক যে কবরখানার কথা বলেছেন তার কোনো চিহ্নই পেলাম না। এমনকি কোশমিন কালেও যে ছিল তা আমার জানা নেই। একদিক থেকে কাহিনীটা ভালোই। সামনের পূজাবার্ষিকীতে বেশ রং টং চড়িয়ে জমিয়ে একটা লেখা দেওয়া যাবে। আজ বিকেলের মধ্যেই সদ্য উদ্বোধন হওয়া লাইব্রেরি থেকে অনেক পুরনো আগাথা ক্রিস্টির বই নিয়ে এসেছি, রাতে পড়ব বলে। সেই মতো খাওয়া দাওয়া শেষ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বইটা খুলে বসলাম। হে, কিন্তু প্রথম দিনই ভুল করে বসলাম। পুরনো বাচ্চাদের ছবির বই নিয়ে চলে এসেছি। ঠিক তখনই জানলার পর্দাগুলো নড়ে উঠল বাইরে থেকে আসা একটা দমকা বাতাসে। অজান্তেই দেয়ালের দিকে চোখ পড়ল। একটা ছায়া। ছায়াটা আমার নয়। ভদ্রলোক যা বলেছিল সবটাই সত্যি। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত লেখক নূপুর চক্রবর্তীর কলমে মল্লারপুরের ভুতুড়ে বাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।